প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের টপিক সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস। নার্সিং প্রসেস আর সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস প্রায় সেম জিনিস। যখন আমরা কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট নিয়ে ডিল করব এবং সেটাকে বলবো সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস। তো নার্সিং প্রসেস এখানে বলতেছে যে nursing process is an organized systematic provision of rendering individual nursing care to meet the holistic need of the mental patient by utilizing problem solving approach in the field of nursing. তো প্রথমে কথা বলতেছিলাম যে সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস। তো সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস যদি আমরা আসে সেখানে আমরা জাস্ট এখানে লিখে দিব নার্সিং প্রসেস লেখা আছে, এখানে লিখে দিব সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস। তাহলে আমরা বলবো কি যে ইট ইজ অ্যান অর্গানাইজড, এটা সুসংগঠিত সিস্টেমেটিক প্রভিশন অফ রেন্ডারিং, সিস্টেমেটিক ধাপে ধাপে প্রভিশন অফ রেন্ডারিং। প্রভিশন শব্দের অর্থ ব্যবস্থাপনা, রেন্ডারিং শব্দের অর্থ অনুবাদ, অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজড নার্সিং কেয়ার। প্রতি ব্যক্তি যখন আলাদাভাবে ধাপে ধাপে কোনো নার্সিং কেয়ার দেওয়া হয় টু মিট দ্য হোলিস্টিক নিড অফ দ্য মেন্টাল পেশেন্ট, যেখানে মানে একটা মেন্টাল ইল পেশেন্টকে যখন ব্যাপক পরিসরে তার চাহিদা পূরণ করা হয়, অ্যান্ড বাই ইউটিলাইজিং প্রবলেম সলভিং প্রসেস, যেখানে বিশ্লেষণ করা হয় কীভাবে তার সমস্যাটাকে সমাধান করা যায় ইন দ্য ফিল্ড অফ নার্সিং, সেটা অবশ্যই নার্সিং রিলেটেড হতে হবে। তাহলে কি বলতেছে যে সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস বলতে আমরা বুঝি যে একজন মানসিক রোগীর, প্রত্যেকটা মানসিক রোগীর তার নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট কোনো সমস্যাকে বিশ্লেষণ করে তার ধাপে ধাপে তাদের যে কেয়ার নেওয়া হয় তাকে আমরা কি বলবো সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস। আমি আবার বলতেছি সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস বলতে আমরা বুঝি যে সুসংগঠিত ভাবে যখন কোনো সাইকিয়াট্রিক ইল পেশেন্ট অথবা মেন্টালি ইল পেশেন্টকে আমরা ধাপে ধাপে তার নার্সিং কেয়ার দিব এবং তার যে কোনো সুনির্দিষ্ট সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এবং সমস্যার সমাধান করব, তাকে আমরা কি বলবো সাইকিয়াট্রিক নার্সিং প্রসেস। যাই হোক, আমরা জানি যে নার্সিং প্রসেসের স্টেপ কয়টা? 5টা। তো আমাদের এই যে স্টেপস, আমাদের এই যে 5টা স্টেপস, আমরা অনেকে বলি 5টা, অনেকে বলি 4টা, কিন্তু আসলে মূলত প্রসেস হলো 5টা, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 4টা। তো আমরা যখন 4টা দেখব তখন আমরা ভেবে নিব যে একটা আমাদের মনে মনে ধরে রাখা হয়েছে বা ওটার ভিতরেই রয়ে গেছে। তো প্রথম কাজ হলো আমাদের নার্সিং স্টেপসের প্রথমে আমরা পড়েছি যেটা ফান্ডামেন্টাল, তোমরা পড়েছো নার্সিং অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, গোল অ্যান্ড আউটকাম, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। এগুলো কিন্তু আমরা নার্সিং প্রসেসগুলো পড়েছি। তো এখন আমরা পড়বো, যেহেতু এখানে বলছে যে মেন্টালি ইল পেশেন্টের, সেখানে আমাদের প্রথম স্টেপস দেওয়া আছে কি স্টেপস অফ নার্সিং প্রসেস। নার্সিং অ্যাসেসমেন্ট টু আইডেন্টিফাই দ্য ক্লায়েন্ট প্রবলেম অ্যান্ড ফিল্ড নিডস, দ্য ফলোয়িং মেথড উইল বি ইউজড। কালেকশন অফ ডেটা টু আইডেন্টিফাই দ্য ক্লায়েন্ট প্রবলেম। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে যে আমার যে ক্লায়েন্ট, দ্যাট মিনস পেশেন্টস, আমরা যখন মানসিক রোগী আসবে তখন আমরা যখন আমাদের হসপিটাল আসবে তখন আমরা কি বলবো পেশেন্টস, আর যখন আমরা কথা বলবো তখন আমরা বলবো ক্লায়েন্ট। দ্য ফিল্ড নিড, সে কি চাহিদার জন্য আসছে আমাদের কাছে। দ্য ফলোয়িং মেথড, কোন মেথডে আমরা তাকে নির্ণয় করব। উইল বি ইউজ দ্য কালেকশন অফ ডাটা, আমরা প্রথমে কি করব ব্যবহার করতে পারি, আমরা ডেটা কালেকশন করতে পারি, তথ্য সৌহার্দ্য সংগ্রহ করতে পারি। দ্য কালেকশন অফ ডেটা ক্যান বি অবটেইন থ্রু দ্য ডিফারেন্ট সোর্স, তাকে বিভিন্ন ধরনের উৎস থাকে, যেমন এক নম্বর প্রাইমারি সোর্স, কালেক্টিং দ্য ডেটা ডিরেক্টলি ফ্রম দ্য পেশেন্ট অ্যান্ড হিজ রিলেটিভ অর ফ্রেন্ড অ্যান্ড সিগনিফিকেন্ট পার্সোনালিটিস। প্রাইমারি সোর্স, এক নম্বর বলতেছে কি প্রাথমিকভাবে আমরা কি তথ্যগুলো সংগ্রহ করব সরাসরি কার কাছ থেকে, পেশেন্টের কাছ থেকে, অথবা তার রোগীর কোনো ফ্রেন্ডস অথবা রিলেটিভ অথবা ফ্রেন্ডস বা সিগনিফিকেন্ট পার্সোনালিটিস, অথবা তার সাথে যারা আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন মা বাবা, ভাই বোন, তার কাছ থেকে আমরা প্রথমত একটা সাইকিয়াট্রিক পেশেন্টের তথ্য সংগ্রহ করব, যে কতদিন ধরে অসুস্থ, কি কি সিমটম দেখা হয়েছে,
এর আগে কতদিন আগে সে ভালো ছিল, হ্যাঁ, সরাসরি তার কি কি প্রবলেম হচ্ছে, সকালে কেমন, বিকালে কেমন, দুপুরে কেমন, কোন সময় খারাপ লাগে, কি দেখলে তার ভয় লাগে, কি নিয়ে তার দুশ্চিন্তা হয়। দ্যাট মিনস প্রাইমারি সোর্স। Secondary source collecting from the through records and reports from the example process of the recording nurse report. আমরা কোন জায়গায় সে ভর্তি ছিল কিনা, হ্যাঁ, সেখানকার রেকর্ড এন্ড রিপোর্ট, the example process of recording the nurse report, অথবা ভর্তি আছে, হ্যাঁ, ভর্তি আছে, সেখানে পেশেন্ট আমরা একটা অবজারভেশন চালালাম। সেই অবজারভেশন করতে গিয়ে দেখলাম যে একটা পেশেন্ট কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলা কিন্তু একজন নার্স খুব ভালোভাবেই কি সেগুলা অবজার্ভ করে এবং সেই রেকর্ড অ্যান্ড রিপোর্টগুলো ফাইলে এন্ট্রি করা থাকে। যেমন আমরা ব্লাড প্রেশার চেক করি, প্রতিদিন টেম্পারেচার দেখি, ওয়েট নেই, হ্যাঁ, তারপর কোন সময় জ্বর আসছে টেম্পারেচার মার্ক করি, তারপর কি করি তার কোন সময় তার বেশি বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে, কোন সে অ্যাগ্রাভেটেড, কি করলে তার বাড়ে, হ্যাঁ, ডিপ্রেশন হয়েছে, কি করলে দেখে সে বেশি এক্সাইটেড হয়ে যায়, খাবার নিলে সে খাবার খায় কিনা, সে কোঅপারেটিভ কিনা, সে কমিউনিকেটর কিনা, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা রেকর্ড এন্ড রিপোর্টে লিখে রাখবো। যেখানে বলতেছি কি আমরা নার্সিং ডায়াগনোসিস, কিন্তু এখানে আমরা লিখছে প্ল্যানিং দ্য কেয়ার, কিভাবে আমরা কেয়ারটা দেব। আমাদের নার্সিং ডায়াগনোসিসটা করতে হবে ইন এ প্ল্যানিং দ্য নার্সিং কেয়ার অফ দ্য ক্লায়েন্ট। নার্সিং অ্যাসেসমেন্টের পরেই আমাদের কাছে চলে যেতে হবে নার্সিং ডায়াগনোসিসের পরেই আমাদের আসবে প্ল্যানিং দ্য কেয়ার। দ্য প্ল্যানিং নার্সিং কেয়ার অফ দ্য ক্লায়েন্ট, নার্স উইল বি ইনভলভ দ্য ক্লায়েন্ট। তাহলে কি হচ্ছে প্ল্যানিং নার্সিং কেয়ার অফ দ্য ক্লায়েন্ট, আমরা কি কি আমরা নার্স হিসেবে কি কি কেয়ার নিব সেটা আমরা তার ক্লায়েন্টকে বলতে হবে। নার্স উইল বি ইনভলভ দ্য ক্লায়েন্ট, নার্স কি করতে হবে ক্লায়েন্টকে ইনভলভ করতে হবে, অথবা তার ফ্যামিলি মেম্বারকে অথবা মেম্বার্স অফ হেলথ টিম তাদের সাথে ইনভলভ করতে হবে। কারণ একটা সাইকিয়াট্রিক বা মেন্টাল ইল পেশেন্ট একার পক্ষে ট্যাকেল দেওয়া সো ডিফিকাল্ট। দ্য বেসিক কম্পোনেন্টস অফ রাইটিং নার্সিং কেয়ার প্ল্যান, এক নম্বর বলতেছে অ্যাসেসমেন্ট অফ দ্য ক্লায়েন্ট নিডস, আমাদের নির্ণয় করতে হবে যে পেশেন্টের কি কি চাহিদা আছে। এক নম্বর হলো সাবজেক্টিভ ডেটা, দুই নম্বর হলো অবজেক্টিভ ডেটা। সাবজেক্টিভ মানে হলো যে তোমার বিষয়ভিত্তিক, ঠিক আছে, আর অবজেক্টিভ মানে আমার মেইন উদ্দেশ্য কি, হ্যাঁ, মেইন উদ্দেশ্য একটা হলো পেশেন্টকে আমার সুস্থ করে তোলা। তারপরে ভুল লেখছে স্টার্টিং দ্য নার্সিং ডায়াগনোসিস, হ্যাঁ, বা স্টেটিং লেখছে। আমাদের নার্সিং ডায়াগনোসিস করতে হবে যে আমি যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্যর ভিত্তিতে আমাদের কি কি ডায়াগনোসিস, তার কি কি সাইন সিম্পটমের উপর ভিত্তি করে সে কোন ডিজিজে পড়ছে, ডিপ্রেশন, সিজিফ্রেনিয়া, মেনিয়া, নাকি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, নাকি প্যানিক ডিসঅর্ডার, নাকি সে ডিউলেশন অ্যান্ড গোল। আসলে আমাদের উদ্দেশ্যটা কি বা অবজেক্টিভটা কি? টু রিডিউস মেন্টাল ইলনেস, আমরা প্রধান উদ্দেশ্য হলো কি টু রিডিউস মেন্টাল ইলনেস, আমাদের এটা প্রথম কথা। তারপর নার্সিং অ্যাক্টিভিটিস আর নার্সিং অ্যাকশন, আমাদের নার্সিং অ্যাক্টিভিটি আর নার্সিং অ্যাকশন নিতে হবে। আমরা কি কি কাজ করব পেশেন্টের জন্য সেইটা আমরা প্ল্যান করলাম, ঠিক আছে, কি কি প্ল্যান করলাম যে আমরা কি করলাম, রোগীকে প্রথমে কি করব ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করব, তারপরে হলো যে চেক অল ভাইটাল সাইন করব, তারপর কি করব পেশেন্টের ইনপুট আউট চার্ট মেনটেন করব, হ্যাঁ, ডেইলি ফুড চার্ট, হ্যাঁ, ফিডিং ক্যাপাসিটি, কি কি মেডিকেশন দেওয়া হয়েছে, তারপর কি ডায়াবেটিক চার্ট মেনটেন, তো কি কি হোয়াট আর দ্য অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, হোয়াট ডু মিন বাই, যেটা বলতেছে যে আপনার ডিপ্রেশনের যে কজ, হোয়াট আর দ্য কজেস অফ ডিপ্রেশন বা এনি আদার ডিজিজ। তো এই জিনিসগুলো আমরা নিয়ে যখন আলোচনা করব এবং কাজ করব, দ্যাট মিনস নার্সিং অ্যাক্টিভিটি, নার্সিং অ্যাকশন। ইমপ্লিমেন্ট, তারপর বলতেছে কি দ্য আউটকাম অফ দ্য ক্রাইটেরিয়া এক্সপেক্টেড বিহেভিয়ার আউটকাম দ্য ক্লায়েন্ট। দ্য আউটকাম মানে ফলাফল কি হতে পারে, ক্রাইটেরিয়া ফলাফল, এক্সপেক্টেড মানে আমাদের সম্ভাব্য আচার আচরণ কেমন হতে পারে একটা পেশেন্টের কাছ থেকে, সেটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ নার্সিং কেয়ার, আমরা যে কাজগুলা প্ল্যানিং করলাম সেটা আমরা কিভাবে এই কাজগুলো সম্পাদন করতে পারি। দ্যাট মিনস আমাদের মেইন প্রোগ্রাম যেটাকে বলা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। The when planning is put into action is providing comprehensive nursing care to the client to meet the holistic needs of client
যখন আমরা প্ল্যানিং শেষ হবে, প্ল্যানিং করব, ইজ পুট অন অ্যাকশন, তখন প্ল্যানিং শেষ হবে, প্ল্যানিং করব, তারপরে কি আমরা কাজে চলে যাব। তো প্রোভাইডিং দ্য কম্প্রিহেন্সিভ মানে কি বিশদ আকারে নার্সিং কেয়ার দিব টু দ্য ক্লায়েন্ট মিটস, যা কি হচ্ছে হোলিস্টিক নিড অফ ক্লায়েন্ট, যা একটা পেশেন্টের বা বলি কি ক্লায়েন্টের সেটা কি মানে ব্যাপক পরিসরে তার কি হয় তার চাহিদা অনুযায়ী সেটা পরিপূর্ণ করতে পারি আমরা। নার্সিং অ্যাকশন আর ক্লায়েন্ট ওরিয়েন্টেড অ্যান্ড গোল ডিরেক্টেড, তাহলে কি বলতেছে কি নার্সিং অ্যাকশন আমাদের নার্সিং এর কাজ হবে, সেবার কাজ হবে দ্য ক্লায়েন্ট ওরিয়েন্টেড, ক্লায়েন্টকে চেনা, এবং সেটা বলতেছে কি গোল ডিরেক্ট, আমাদের উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হবে না, বেসড অন সায়েন্টিফিক, অবশ্যই সেটা হতে হবে বৈজ্ঞানিকসম্মত উপায়। তারপর হচ্ছে কি ইন্টারডিসিপ্লিনারি প্রিন্সিপলস, তাদের মধ্যে কি নিজেদের অবশ্যই যে কোনো কাজ করবে সেটা একটা আমাদের ডিসিপ্লিন অনুযায়ী নীতি অনুযায়ী সে কাজটা সম্পাদন করবে একজন নার্স টু পয়েজ দ্য প্রফেশনাল স্কিল অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য নার্সিং অ্যাক্টিভিটি। তাহলে কি করবে একজন নার্স নিয়ম নীতি মেনে এবং কি প্রফেশনাল যে দক্ষতা আছে সেগুলা দিয়ে সে কি করবে তা ইন্টারডিসিপ্লিন নিজের ভিতর থেকেই সেটা কি করবে একজন নার্সিং সার্ভিস দিয়ে থাকবে। নার্সিং অ্যাকশন আর টু টাইপস, তারপর নার্সিং অ্যাকশন হয় কয় ধরনের, দুই ধরনের, একটা ডিপেন্ডেবল, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট নার্সিং অ্যাকশন। দ্য অ্যাকশন ড্রাইভ ফ্রম দ্য ডক্টর প্রেসক্রিপশন অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন। ডিপেন্ডেন্ট একজন ডক্টরে অর্ডার করবে তারপরে সে মেডিকেশন দিবে, দ্যাট মিনস কি বলতেছে ইন্ডিপেন্ডেন্ট নার্সিং অ্যাকশন। তারপর ডিপেন্ডেন্ট নার্সিং অ্যাকশন বেসড অন নার্সিং ডায়াগনোসিস, আমি নার্সিং ডায়াগনোসিস করলাম, প্ল্যান অফ কেয়ার, মোটিভেটিং দ্য ক্লায়েন্ট অ্যান্ড ক্যাথেটারাইজ অফ দ্য ভেন্টিলেট দ্য ইন্টারনাল কনফ্লিক্ট। যেটা বলতেছে যে আমি একটা বলতেছে কি যে একটা পেশেন্টকে আমি ডায়াগনোসিস করলাম যে সে ডিপ্রেশন আছে, তার পেশেন্টকে আমরা কাউন্সেলিং করলাম, মোটিভেটিং করলাম, বাইরে নিয়ে যায় সাদেরকে ভালো একটা পরিবেশ জায়গায় রাখলাম, এবং তার মনের ভিতর যে দ্বন্দ্বটা কনফ্লিক্ট হয়েছে যে এটার কারণে তার ডিপ্রেশন ভুগতেছে সেটাকে আমরা ইন্টারনালাইজ জানলাম, সেটা আমরা কি সমাধান করে দিলাম, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট নার্সিং অ্যাকশন। ইভ্যালুয়েশন মানে হলো মূল্যায়ন, যেটাকে বলতেছে আমি এই যতক্ষণ করলাম নার্সিং অ্যাসেসমেন্ট করলাম, তারপর কি করলাম প্ল্যানিং এর মধ্যে আমরা এখানে বলছে উজ্জ্বল আছে প্ল্যানিং এর মধ্যে দিয়ে দিচ্ছে নার্সিং অ্যাসেসমেন্ট গোল, নার্সিং ডায়াগনোসিস, গোল অ্যান্ড আউটকাম, তারপরে প্ল্যান করলাম, প্ল্যান করার পর সেই কাজগুলো আমরা সুন্দরভাবে সম্পাদন করলাম। এখন আমাদের দেখতে হবে যে এই যে কাজগুলো করলাম এত আয়োজন এগুলা কি করতে হবে, এখন আমাদের যে পেশেন্ট আছে সেই পেশেন্টগুলা কি কি মানে ফলাফল আসলো এই যত কাজ করার পরে ইন দ্য ফাইনাল স্টেপ অফ নার্সিং প্রসেস, মানে কি সর্বশেষ ধাপ হলো আমাদের এই ইভ্যালুয়েশন মূল্যায়ন। ইট ইজ এ অনগোয়িং অ্যান্ড কন্টিনিউয়াস, এটা অনগোয়িং চলতেই থাকবে, কন্টিনিউয়াস প্রসেস চলমান। ইট হেল্প আস দ্য আউটকাম অফ দ্য নার্সিং অ্যাক্টিভিটি, আমরা কি একটা আমাদের নার্সিং এর আউটকাম কি কি ফলাফল আসছে সেই হিসাবে সাহায্য করে। ওয়েদার দ্য ক্লায়েন্ট রিলিভ তো প্রবলেম, একটা মানে একটা পেশেন্ট কতটা রিলিভ হয়েছে প্রবলেম থেকে, অ্যান্ড স্টিল এক্সাইটিং অ্যান্ড কতটুকু আছে সেই জিনিসটা এখন পর্যন্ত তার মধ্যে কতটুকু প্রবলেম বিদ্যমান আছে সেগুলো নির্ণয় করা সম্ভব হয়। নার্স উইল বি এবল টু অ্যাসেস, একজন নার্স কি অ্যাসেস করতে নির্ণয় করতে সক্ষম হয় যে হাউ দ্য ফার দ্য নার্সিং অ্যাক্টিভিটি আর হেল্পফুল টু দ্য রিলিভ দ্য ক্লায়েন্ট প্রবলেম। একজন নার্স ইজ ভিজুয়ালাইজড, বলছে কি একজন নার্স সুন্দরভাবে সবার সামনে তুলে ধরে যে তার নার্সিং অ্যাক্টিভিটির কতটা সাহায্যে সে কতটা প্রবলেম থেকে সে রিলিভ হয়েছে। ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড এবল টু প্ল্যান অর মডিফাই দ্য স্ট্র্যাটেজি। ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এটা যথাযথ কি এবল টু প্ল্যান দ্য মডিফাই দ্য স্ট্র্যাটেজি, সে প্ল্যান অনুযায়ী কি আবার কোন শিক্ষিত হয় একটা আমরা প্ল্যান করলাম ওটা আবার মডিফাই করা লাগতে পারে, আমার হয় নাই আউটকাম আসে নাই আবার মডিফাই করে স্ট্র্যাটেজি অবলম্বন করলাম, মানে কি কৌশল। টু অ্যাচিভ দ্য টার্গেট দ্য ডিজায়ার্ড গোল, আমার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আমার ইচ্ছা অনুযায়ী আমাদের গোল, আমার নির্দিষ্ট মানে গোল আমার লক্ষ্যে পৌঁছার জন্য নির্দিষ্ট টার্গেটে আমরা বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজি এবং মডিফাই করতে পারি প্ল্যানকে। ইভ্যালুয়েশন ইজ দ্য ফিডব্যাক মেকানিজম ফর দ্য জাজিং দ্য কোয়ালিটি অফ নার্সিং কেয়ার। আসলে ইভ্যালুয়েশনটা হলো যে একজন নার্স কি পরিমাণ কাজ করেছে, কি মানে মানসম্মত, কি ধরনের মানসম্মত বা কোয়ালিটিফুল নার্সিং কেয়ার দিয়েছে কিনা সেটার একটা মেকানিজম হলো আপনার ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন মানে হলো একমাত্র ফিডব্যাক, আমি সারাদিন কি কাজ করলাম, এখন বর্তমানে পেশেন্টের কি করলো, কি কি রেজাল্ট আছে, বর্তমানে সে কেমন আছে, 7 দিন ভর্তি ছিল আমার এখানে, 7 দিন পরে তার পেশেন্টটা কি ধরনের প্রবলেম থেকে রিমুভ হতে পারছে, তারপর আমি কতটা প্রবলেম কমাইতে পারছি বা কতটা সেকে কিউর করতে পারছি,
যেহেতু আমাদের এটা নার্সিং সাইকেট্রিক ইল পেশেন্ট অথবা মেন্টালি ইল পেশেন্ট, সেই ধরনের আমাদের একটু লং টাইম প্রসেস, কিন্তু বাট এটার আউটকামটা বোঝা যাবে। দ্যাট মিনস ফিডব্যাকটা বোঝা যাবে। এখন আমরা চলে যাব যে শর্ট করে দেওয়া আছে, আমরা এটা নাই পড়ি, যদি কেউ নাও লিখতে পারো তখন এটা লেখো, কিন্তু এটাকে কিন্তু ভালো মার্ক ক্যারি করবে না। তো অ্যাডভান্টেজ অফ নার্সিং প্রসেস, আজকে এটাই শেষ করে দিব। এই প্রসেসটা পরে পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো অ্যাডভান্টেজ অফ নার্সিং প্রসেস, অ্যাসেস অ্যান্ড রিলিভেন্ট নিড ডাটা ইন সায়েন্টিফিক সিস্টেমেটিক ম্যানার। আমরা কি করব বলতেছে অ্যাসেস দ্য রিলিভেন্ট মানে যুক্তিযুক্ত, নিড মানে চাহিদা, তো সিস্টেমেটিক মানে ধাপে ধাপে, ম্যানার মানে হলো কি নিয়ম কানুন চলে। একে বলতেছে কি আমরা বৈজ্ঞানসম্মত উপায়ে ধাপে ধাপে আমরা নিয়ম কানুন মেনে যখন কি বলতেছে কি সুনির্দিষ্ট ধাপে নিয়ম কানুন মেনে বৈজ্ঞানসম্মত উপায়ে যখন কোনো তথ্যর চাহিদা অনুযায়ী কোনো তথ্য, যুক্তিযুক্ত তথ্য আমরা নির্ণয় করব, এটা হলো প্রথম সুবিধা নার্সিং অ্যাসেসমেন্টের বা নার্সিং প্রসেসের প্রধান সুবিধা। প্রধান সুবিধাটা কি হলো যে বৈজ্ঞানসম্মত উপায়ে আমরা তথ্য সংগ্রহ করব এবং নির্দিষ্ট ধাপে ধাপে নিয়ম কানুন মেনে যা কি তথ্যগুলা আমাদের চাহিদা অনুযায়ী যুক্তিযুক্ত। ক্লাসিফাই অ্যান্ড অ্যানালাইজ দ্য ডাটা, আমরা তথ্যগুলা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাঙবো, অ্যানালাইজ করব, গবেষণা করব এবং কি সেটাকে ব্যাখ্যা করব, ক্লাসিফাই করব, অ্যানালাইজ ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাঙবো এবং বিশ্লেষণ করব। ডেলিগেট দ্য নার্সিং কেয়ার, তাহলে কি করতে হবে আমরা নার্সিং কেয়ারটাকে ভাগ করে দিব। ডেলিগেশন অ্যাডমিনিস্ট্রেটিভে পড়বা, ডেলিগেশন অফ। তারপর হচ্ছে অ্যাসপেক্ট টু ভেরিয়াস হেলথ টিম মেম্বার, আমাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্যকর্মীর কাছে আমরা সে কি করব আমাদের এই নার্সিং কেয়ারটা আমরা ডেলিগেট করে ভাগ করে দেব, যে কার কি কাজ, কে সকালবেলা ওষুধ দিবে, কে পেশেন্টকে সাইকোথেরাপি দিবে, কে পেশেন্টকে ইসিটি দিবে, ইলেকট্রোকনভালসিভ থেরাপি দিবে, কে পেশেন্টকে কাউন্সেলিং করবে, কে পেশেন্টকে বা পেশেন্টের সাথে যখন এনকারেজ করবে, হেলথ এডুকেশন দিবে, হ্যাঁ, কে পেশেন্টের ডক্টর রাউন্ডে যাবে। দ্যাট মিনস ডেলিগেশন অফ ওয়ার্ক যেটাকে বলা হয়। তারপর বলতেছে কি এনহ্যান্স দ্য ডিসিশন মেকিং প্রসেস, আমাদের অবশ্যই মানে কোন সিদ্ধান্তের প্রক্রিয়া সম্পর্কে আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ সিদ্ধান্ত বুঝতে হবে, যদি সিদ্ধান্ত না নিতে পারি তাহলে সঠিকভাবে আমরা সেটা পালন করতে পারবো না। এনশিওর দ্য স্ট্যান্ডার্ড অফ নার্সিং কেয়ার, অবশ্যই মানসম্মত আমাদের সেবাটা দিতে হবে। অ্যাটেইনস, তারপর বলতেছি স্পেসিফিক অবজেক্টিভস থ্রু দ্য নার্সিং অ্যাকশন, আমাদের নির্দিষ্ট স্পেসিফিক অবজেক্টিভ নিয়ে আমাদের নার্সিংয়ের কাজ করতে হবে, কারণ সুনির্দিষ্ট কোনো অবজেক্টিভ না নিলে আমরা দেখা যায় যে কোনোটা কাজই হবে না, 5টা কাজ হাতে নিয়েছি একটাও সাকসেসফুল হয়নি। প্রোভাইডিং কন্টিনিউটি অফ কেয়ার অ্যান্ড ফলো আপ কেয়ার, অবশ্যই কেয়ারটার কন্টিনিউটি থাকতে হবে, একটা ধারাবাহিকতা থাকতে হবে এবং ফলো আপ কেয়ার দিতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে নির্দিষ্ট 1 মাস পর পর সে ছুটি হওয়ার পরও তাকে বলবে অবজারভেশন আনার জন্য, তার যে কি পরিমাণ তার যে ডিজিজটা ছিল, মেন্টাল ইল পেশেন্ট ছিল, সেটা কতটা কিউর করতে পেরেছি আমরা। তো হোয়াট আর দ্য কোয়ালিটি ফ্রম দ্য প্রসেস অফ সাইকেট্রিক নার্সিং, সাইকেট্রিক নার্সিং এ হতে হলে কি সাইকেট্রিক নার্সিং হতে গেলে কি আমাদের কি কি প্রসেসের কোয়ালিটিটা দরকার। 1 নাম্বার বলতেছে দ্য কোয়ালিটি দ্যাট দ্য ফ্রম দ্য প্রসেস অফ সাইকেট্রিক নার্সিং, এই কোয়ালিটি রিকগনিশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এলিমেন্ট অফ দ্য রিলেশনশিপ, রিকগনিশন অবশ্যই অনুমোদিত থাকতে হবে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য এলিমেন্টস অফ দ্য রিলেশনশিপ, কিসের উপর ভিত্তি করে আপনি সম্পর্কটা তৈরি করবেন। অ্যাপ্রোপ্রিয়েট থিঙ্কিং, অবশ্যই হতে হবে আপনার যথাযথ যুক্তি থাকতে হবে, মানে চিন্তা ভাবনা থাকতে হবে এবং প্রবলেম সলভিং, সমস্যার সমাধানের জন্য। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অফ ইন্টারঅ্যাকশনাল স্ট্রাকচার, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং ইন্টারঅ্যাকশনাল স্ট্রাকচার, আমার থিওরিটিক্যাল প্রবলেম যেগুলো হয়েছিল আমাদের সেটা আমাদের কি সেটা কি করতে হবে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমাদের কি সুনির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্ক করতে হবে যে কিভাবে একটা পেশেন্টকে আমরা সাইকিয়াট্রিক পেশেন্টকে আমরা নার্সিং কেয়ার দিব। অ্যান্ড ইন্টারঅ্যাকশনাল স্ট্রাকচার আছে কি ইন্টারঅ্যাকশনাল, আমরা ভিতর কি যে কাজগুলো করবো সেটা একটা গঠনতন্ত্র তৈরি করব। থেরাপিউটিক ইউজ অফ ইটসেলফ, আমাদের সবসময় কি নিজেকে থেরাপিউটিক ইউজ করতে হবে। তো এই ছিল আজকে আমাদের মূল টপিক। তো আশা করেছি তোমরা সুন্দরভাবেই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তো আমার মেসেঞ্জারে নক করবে, সে পর্যন্ত আমি আশায় থাকবো, অপেক্ষায় থাকবো। তো অনলাইন ক্লাস আজকের মতো এখানেই শেষ। সবাইকে আবারও অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি
প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।